নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। গত সপ্তাহে আপনারা শুনেছেন গ্রিন টি গল্পের প্রথম পর্ব, আর আজ শুনবেন তার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্পের লেখক জোসেফ শেরিডান লে ফানু, যাকে মাস্টার অফ গথিক হরার বলা হয়, কিন্তু তার জীবদ্দশায় তার পরিচিতরা তাকে দ্য ইনভিজিবল প্রিন্স বলে আখ্যা দেয়। সেটার কারণটা খুবই দুঃখজনক। 1844 সালে ওনার বিয়ে হয়। তার 12 বছর পর অর্থাৎ 1856 সালে উনি নিজের পরিবার সহ উঠে আসেন 18 মেরিয়ন স্কোয়ারে, এবং সেখান থেকেই সমস্যা শুরু। কিছুদিন যেতেই ওনার স্ত্রীর স্বাস্থ্যে পরিবর্তন দেখা দেয়। যেহেতু তাদের পরিবারে মাঝে মধ্যেই আর্থিক সমস্যা লেগে থাকত, তাই হয়তো চিন্তার কারণেই মহিলা মানসিক সমস্যায় জর্জরিত হন এবং 1858 সালে তার মৃত্যু ঘটে। স্ত্রীর মৃত্যুতে প্রচণ্ডভাবে ভেঙে পড়েন লে ফানু। নিজেকেই তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী করেন এবং বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেন। আর এরপর যেহেতু তার পরিচিতরা তাকে 9 মাসে 6 মাসে 2-1 বাড়ির বাইরে দেখতে পেত, তাই ওনাকে আখ্যা দেওয়া হয় দ্য ইনভিজিবল প্রিন্স বলে। যাই হোক, ওনার সাহিত্য সর্বদা অমর থাকবে, আর এই গ্রিন টি গল্পটিও দারুণ লেগেছে আমার। এখানে বাস্তব এবং কল্পনার এক মিশ্রণ রয়েছে। আপনারা যারা এর প্রথম পর্বটি শোনেননি, তাদের বলবো আগে অবশ্যই সেটা শুনে নিন। নিচে আমি তার লিঙ্ক দিয়ে রাখছি, আর যদি সেটা আপনি শুনে থাকেন তাহলে ছোট্ট করে তার একটু বিবরণ দিয়ে ফেলুন। ডক্টর মার্টিন হেসেলিয়াস গিয়েছেন লন্ডন ভ্রমণে। সেখানে মিস্টার তোবিয়াসের বাড়ি তার পরিচয় হয় পাদ্রি মিস্টার জেনিংসের সাথে। মিস্টার জেনিংসের মধ্যে কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করেন তিনি। লোকটা ঘরের চারপাশে চোখ বোলাচ্ছিল, তবে মানুষটা অত্যন্ত ভদ্র এবং নম্র স্বভাবে, যার মধ্যে দান করার প্রবণতা রয়েছে। তবে সে যখনই নিজের চার্চে ধর্মের কাজ করতে যায়, সেখানে রহস্যজনকভাবে তার স্বাস্থ্যে পরিবর্তন আসে। লোকটা যে অসুস্থ তা ডক্টর হেসেলিয়াস প্রথম দেখাতেই বুঝে ফেলেছিলেন। ওনার সাথে মিস্টার জেনিংসের কথা হয় এবং সে নিজের অসুস্থতা সম্পর্কে কিছু জানায় না ডক্টর হেসেলিয়াসকে। কিন্তু পর্যায়ক্রমে এমন একটা দিন আসে যখন মিস্টার জেনিংস নিজের বাড়ি ডেকে পাঠান ডক্টর হেসেলিয়াসকে। সে এবার সব কিছু খুলে বলতে চায়। তারপর শুনতে থাকুন আজকের গল্প, জোসেফ শেরিডান লে ফানুর লেখা গ্রিন টি গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। দুজনে বসে আছি জানলার কাছে, তাকিয়ে রয়েছি পশ্চিমের ম্লান সূর্যটা এবং নিস্তব্ধ জঙ্গলটার দিকে। ঘর অন্ধকারে ডুবে চলেছে। ভুক্তভোগী মানুষটা যে এখনো ভদ্র এবং নম্র রয়েছে, বোঝা যাচ্ছে তার মধ্যে পরিবর্তন হয়েছে। অদ্ভুত এক আভা ঘিরে রেখেছে তার মুখটাকে। এই আভার ছোঁয়া মুখের যেখানে যেখানে লেগেছে সেখানে আবছা আলোকিত হয়েছে, কিন্তু সেই আলোকিত অংশগুলো দ্রুত মিলিয়ে গেল অন্ধকারে। ঘরটা একেবারে শান্ত। বাইরে থেকেও কোনো প্রকার গাড়ির চাকা কিংবা পশু পাখির ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। অসুস্থ অবিবাহিত লোকটার বাড়ির ভেতরটা শুধুমাত্র নীরবতায় ভারী হয়ে রয়েছে। যদিও যে কাহিনী আমি শুনতে চলেছি তার বিষয়ে আমি কিছুই জানি না, তবুও ধারণা করতে পারি তার মুখখানা ব্যথায় রাঙা হয়ে রয়েছে। এর শুরু হয়েছিল 15ই অক্টোবর। বলতে শুরু করলো সে। 3 বছর 11 সপ্তাহ এবং 2 দিন। খুব নিখুঁতভাবে আমি সময়টা মনে রেখেছি, কারণ হলো প্রতিদিনের এই যন্ত্রণা। যদি আমার কাহিনীর কোনো অংশ মিস করে যাই তাহলে আমায় জানাবেন। মোটামুটি 4 বছর আগে আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম, যেটা অনেক পড়াশোনা এবং চিন্তা ভাবনার বিষয় ছিল। সেটা ছিল প্রাচীন সময়ের মানুষের আধ্যাত্মিক ধারণাগুলোর ব্যাপারে। ও, বুঝতে পেরেছি। তুমি প্যাগানদের মানে খ্রিস্টান ধর্মের বাইরের শিক্ষিত এবং চিন্তাশীল মানুষদের বাস্তবিক বিশ্বাসগুলো নিয়ে গবেষণা করছিলে, শুধুমাত্র তাদের পূজা অর্চনার প্রতীক চিহ্ন নিয়ে নয়। বিষয়টা বেশ বৃহৎ এবং চিত্তাকর্ষক মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু খ্রিস্টান চিন্তাধারার পক্ষে সেটা ভালো নয়।
মানে বলতে চাইছি প্যাগানিজমের সব কিছু প্রাথমিকভাবে জড়িত। তাদের ধর্ম, সেই সাথে তাদের শিল্পকলা এবং আচার ব্যবহারের মধ্যে ক্ষতিকর প্রভাব রয়েছে। সে এক নোংরা মোহ, এবং শাস্তি হওয়া তো অনিবার্য বিষয়। ঈশ্বর যেন আমায় ক্ষমা করেন। আমি রাতের দিকে অনেক লেখালেখি করতাম। আমি প্রায় সবসময় এই বিষয়টা নিয়ে ভেবে যেতাম যখন হাঁটতাম কিংবা অন্য কিছু করার সময়। বিষয়টা আমার উপর গভীরভাবে প্রভাব ফেলেছিল। আপনার জানা উচিত যে এর সমস্ত ধারণাগুলো যুক্ত ছিল সৌন্দর্য সম্পর্কে। সেই সাথে বিষয়টা ছিল অত্যন্ত ইন্টারেস্টিং। সেই মুহূর্তে আমার মনে কোনো দুশ্চিন্তা ছিল না। আমি বিশ্বাস করি যখন কেউ মনোযোগ নিয়ে লেখালেখি করে তখন সাথে রাখে চা, কফি কিংবা তামাক। কারণ হতে পারে এইরকম কাজ করার ক্ষেত্রে অনেকটা মানসিক জোরের প্রয়োজন হয়, আর এইসব জিনিস সাথে থাকলে কাজটায় মন লাগানোটা খানিকটা সহজ হয়ে দাঁড়ায়। ব্যক্তিগতভাবে আমার এটা দরকার ছিল, আর আমি ঠিক করি চা খাবো। শুরু করি লাল চা দিয়ে, খুব বেশি কড়া নয়। কিন্তু লেখা যত এগোলো চা তত কড়া বানাতে থাকলাম। আশ্চর্যজনকভাবে এতে আমার স্বাস্থ্যে খারাপ কোনো প্রভাব পড়ল না। পরে আমি গ্রিন টি ট্রাই করি, এবং যেটা আমার ভালো লাগে তা হলো জিনিসটা আমার চিন্তাভাবনাকে কতটা পরিষ্কার এবং তীব্র করে তুলছে। সুতরাং সেটাই বেশিরভাগ সময় খেতে থাকি, কিন্তু খুব কড়া করে নয়, শুধু আমেজ নেওয়ার জন্য। আমি এই নিস্তব্ধ ঘরটাতে প্রচুর লেখালেখি করেছি। অনেক রাত অবধি জেগে থাকতাম, এবং কাজ করার সাথে সাথে গ্রিন টি পান করাটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। আমার টেবিলে একটা ছোট্ট কেটলি রাখা থাকতো, যেটা দিয়ে আমি চা বানাতাম। রাত 11টার মধ্যে 2 থেকে 3 বার, এবং সকালে বিছানায় যাবার আগে 2-3 বার। আমি প্রতিদিন শহরে বের হতাম। আমি একাকী ছিলাম না, যদিও বেশ কিছুটা সময় আমি লাইব্রেরিতে কাটিয়েছি আমার লেখার জন্য জরুরি তথ্য জোগাড়ে। তবে তাতে আমার অদ্ভুত কোনো অনুভূতি বা নিজের কাজের প্রতি অতিমাত্রায় মনোযোগ রয়েছে বলে মনে হয়নি। আমি ঠিক সময় করে আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতাম এবং তাদের সঙ্গ উপভোগ করতাম। মোট কথা, জীবনটা এত সুন্দর কখনোই যেন ছিল না। আমার সাথে একজনের দেখাও হয়, যার কাছে মধ্যযুগীয় ল্যাটিন এবং জার্মান ভাষায় লেখা বেশ কিছু আকর্ষণীয় বই ছিল। লোকটা দয়ালু ছিল, তাই আমায় সেসব বই পড়তেও দেয়। তার বইয়ের কালেকশন ছিল শহর থেকে কিছুটা দূরে। আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি সময় থাকতে হয়েছিল আমায় লাইব্রেরিতে, এবং যখন বের হলাম দেখি কোনো ঘোড়ার গাড়ি নেই। তাই ঠিক করলাম ঘোড়ায় টানা বাসে করে যাব, সেটা বাড়ির সামনে দিয়েই যাবে। বাস যাত্রা চলাকালীন ধীরে ধীরে অন্ধকার নামতে শুরু করলো। তারপর অবশেষে আমরা এসে পৌঁছালাম পুরনো একটা বাড়ির সামনে। দরজার 4টে পাশে 4টে পপলার গাছ লাগানো। আমি ছাড়া শেষ যে লোকটি বাসে ছিল সে নেমে গেল সেখানে। আবার চলতে শুরু করলো বাস, এবার একটু জোরে। সূর্য তখন অস্ত যাচ্ছে। আমি পিছনের সিটের জানলার পাশে বসে খুশি মনে চিন্তা করছি। বাসের ভিতরটা প্রায় অন্ধকার। এই সময় আমার বিপরীত দিকে এবং ঘোড়াগুলোর কাছাকাছি লক্ষ্য করলাম 2টো গোলাকৃতি লালচে আলোর প্রতিফলন সৃষ্টি হয়েছে। তারা একে অপরের থেকে 2 ইঞ্চি দূরত্বে। সেগুলো দেখতে লাগছে অনেকটা ছোট ব্রাশের বোতামের মতো, যেমনটা নাবিকদের জ্যাকেটে থাকতে দেখা যায়। আমি সেই ছোট 2টো জিনিস নিয়ে ভাবতে শুরু করলাম, যেমনটা একজন অলস মানুষ করে থাকে। এই ক্ষীণ অথচ গাঢ় আলোটা কোথা থেকে এলো, এবং এই প্রতিফলনটাই বা কিসের? বাসের গতি তখন কম ছিল, বাড়ি আর 1 মাইল দূরে। এই রহস্য আমি তখনও উদ্ঘাটন করে উঠতে পারিনি, যখন ব্যাপারটা আরো অদ্ভুত হয়ে উঠল। আচমকাই উজ্জ্বল বিন্দুগুলো মেঝের কাছাকাছি এসে পড়ল। দূরত্ব তখনও তাদের একে অপরের মধ্যে বজায় রাখা। তারপর হঠাৎ করে সেগুলো ভেসে উঠল সেখান থেকে, উঠে এলো আমার সিটের কাছাকাছি, এবং তারপর আমি সেগুলো দেখতে পেলাম না। আমি বেশ কৌতূহলী হয়ে উঠি। কিছু ভাবার আগেই আমি আবার সেগুলোকে মেঝের উপর দেখতে পাই।
যেখানে তারা অদৃশ্য হয়েছিল সেখানে। সেগুলোর উপর চোখ রেখে আমি খুব সাবধানে ফিরে আসলাম নিজের জায়গায়, যেখান থেকে আমি এই ছোট লালচে গোলাকার চিহ্নগুলোকে দেখতে পারবো। আমি ঝুঁকে পড়ে দেখতে গেলাম সেই লাল বিন্দুগুলো আসলে কি, কিন্তু আমি ঝোঁকার সাথে সাথে সেগুলো সরে গেল হালকা। ক্রমশ সেটাকে মনে হতে লাগলো কালো কিছু একটা আকৃতি। তারপরই আমার চোখে পড়ল ছোট একটা বাদুড়, ঠিক আমার মতো নকল করে উকি দিচ্ছে, আর ওই গোলাকার আকৃতিগুলো তার চোখের মনি। ক্ষীণ চোখে লক্ষ্য করলাম আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসছে সে। আমি তৎক্ষণাৎ সরে আসি, যদি বাদরটা আমার দিকে তেড়ে আসে সেই ভয়ে। ভাবলাম কোনো যাত্রী হয়তো তার এই পোষা বাদরটা এখানে ভুলে গেছে। সেটার আচরণ নিয়ে আমার কৌতূহল হচ্ছিল, কিন্তু তাকে ছোঁয়ার চেষ্টা করলাম না। সতর্কভাবে আমার ছাতাটা দিয়ে তাকে একটু খোঁচা দিলাম, আর আশ্চর্য বিষয়, সেটা নড়ল না। ছাতাটা তাকে ভেদ করে বেরিয়ে গেল, এই পাশ থেকে ওই পাশে, কোনো বাধা ছাড়া। আমি বোঝাতেও পারবো না কীরকম ভয় পেয়েছিলাম আমি। যখন বুঝলাম বাদরটা শুধুমাত্র চোখের ভুল, তখন নিজেকে নিয়ে চিন্তা হতে শুরু করলো আমার। তাও আমি সেটার দিক থেকে চোখ সরাতে পারলাম না, আর সেটা আমাকে ভয় পাইয়ে দিল। বাদরটা ছোট করে লাফ দিয়ে চলে আসলো কোণের দিকে। আমি আরও চমকে উঠি। তখন দরজার সাথে সেটে গেছি, মাথাটা বাইরে বের করে তাজা হাওয়ায় লম্বা লম্বা শ্বাস নিচ্ছি। তাকিয়ে দেখতে শুরু করেছি রাস্তার আলো আর গাছপালাগুলোকে। আসলে কোনটা বাস্তব সেটা মনকে বুঝিয়ে খানিক শান্ত করলাম। আমি বাসটাকে থামিয়ে নিচে নেমে পড়ি। যখন গাড়ির ভাড়া মেটাচ্ছিলাম, দেখলাম ড্রাইভার আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে। হতে পারে আমার চাহনিতে কিংবা আচরণে কিছু একটা অস্বাভাবিক ছিল, কারণ এরকম আজব ব্যাপার এর আগে কখনো অনুভব করিনি। বাস চলে যাওয়ার পর যখন রাস্তায় আমি একা দাঁড়িয়ে, তখন চারপাশ একবার তাকিয়ে দেখলাম বাদরটা আমায় অনুসরণ করেনি তো। স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম যখন দেখলাম সেটা আশেপাশে কোথাও নেই। সেই ভয়ের অনুভূতি কথায় প্রকাশ করা সম্ভব নয়। অবশেষে নিজেকে মুক্ত করতে পেরে আমি দারুণ সন্তুষ্ট বোধ করলাম। আমি অনেকটা আগেই নেমে পড়েছিলাম। বাড়ি তখনও 200-300 পা দূরে। রাস্তার ধার বরাবর একটা ইটের দেওয়াল চলে গিয়েছে। দেওয়ালের ভিতরে একটা প্রতিবন্ধক লাগানো, যেটা সবুজ গাছপালা দিয়ে তৈরি। তার ওপাশে দেখা যায় লম্বা লাইন বেঁধে দাঁড়িয়ে রয়েছে গাছের সারি। এখানে আসার পথে আপনি হয়তো দেখে থাকবেন সেটা। ইটের প্রাচীরটা ছিল আমার কাঁধের সমান উঁচু। যখন আমি উপরে তাকালাম, দেখলাম একটা বাদুড় 4 পায়ে কুঁজো হয়ে ঠিক আমার পাশাপাশি দেওয়ালের উপর হাঁটছে। সাথে সাথে আমি থমকে দাঁড়িয়ে পড়ি। সারা শরীর জুড়ে বিতৃষ্ণা আর ভয়ের একটা অনুভূতি বয়ে যায়। আমার থামার সাথে সাথে সেটাও দাঁড়িয়ে পড়ে এবং বসে যায় পাঁচিলের উপর। লম্বা হাত দুটো নিজের হাঁটুতে রেখে তাকিয়ে থাকে আমার দিকে। অন্ধকারের জন্য সেটাকে ভালো করে দেখাও যাচ্ছে না, কিন্তু তবুও আমি তার জলজলে লাল চোখ দেখতে পাচ্ছিলাম। বাদরটা কিন্তু দাঁত বের করলো না কিংবা রাগ দেখালো না, শুধু মনে হলো সে ক্লান্ত এবং রাগত চোখে আমায় ভালো করে জড়িয়ে পড়ে চলেছে। আমি কিছু না ভেবেই সরে এলাম রাস্তার মাঝখানে। সেখানে দাঁড়িয়েই তাকিয়ে রইলাম বাদরটার দিকে, কিন্তু বাদরটা কিছুই করল না, স্থিরভাবে বসে রইল সেখানে। কোনো চিন্তা ছাড়াই আমি সিদ্ধান্ত নিলাম এবার কিছু একটা করতে হবে, যে কোনো কিছু। তাই ঝট করে ঘুরে দাঁড়িয়ে দ্রুত হাঁটতে শুরু করলাম শহরের দিকে। বাদরটাকে তখনও নজরে রেখেছি আমি। সেটাও দেখলাম আমার গতির সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে দেওয়াল ধরে। রাস্তাটা যেখানে মোড় নিচ্ছে সেখানেই দেওয়ালটা শেষ। বাদরটা তখন ঝাঁপ দিল দেওয়াল থেকে। দ্রুত স্প্রিংয়ের মতো কায়দায় সেটা এসে পড়ল আমার ঠিক পায়ের কাছে। আমি যত জোরে হাঁটি সেটাও আমার পায়ে পায়ে চলতে থাকে। সেটা আমার পায়ের এতটাই কাছে ছিল যে আমার ভয় হলো ভুলবশত আমি তার গায়ের উপর পা তুলে না দিই। রাস্তা একদম ফাঁকা এবং নিস্তব্ধ, আর সেই সাথে অন্ধকার।
আমি বিপর্যস্ত এবং দিশেহারা অবস্থায় দাঁড়িয়ে পড়লাম। থামা মাত্র আমি উল্টো দিকে তাকালাম, সেই বাড়িটার দিকে যেখান থেকে আমি পালিয়ে এসেছি। সেখানে দাঁড়িয়ে দেখলাম বাদরটা বেশ খানিকটা দূরে সরে গিয়েছে, মোটামুটি 5-6 হাত দূরে, এবং সেখানে স্থির থেকে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি প্রচণ্ড রকম বিচলিত হয়ে পড়েছিলাম। স্পেকট্রাল ইলুশনের বিষয়ে আমি পড়েছিলাম। এই ধরনের অদ্ভুত অভিজ্ঞতাকে ডাক্তাররা এই নামেই ডাকে। নিজের অবস্থা সম্পর্কে আমি চিন্তা করলাম এবং বাস্তবে যা হচ্ছে তার মুখোমুখি হবার চেষ্টা করলাম। আমি পড়েছিলাম এই অভিজ্ঞতাগুলো কিছু ক্ষেত্রে ক্ষণস্থায়ী হয় এবং কিছু ক্ষেত্রে দীর্ঘস্থায়ী। এগুলো শুরুর দিকে হার্মলেস বলেই মনে হয়, কিন্তু পরে গিয়ে এসব ভয়ানক এবং অসহ্যকর রূপ নেয়, যার ফলে মানুষটা সময়ের সাথে সাথে ভেঙে পড়তে থাকে। যখন সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং বাদরটা ছাড়া আর কিছুই নেই সেখানে, তখন নিজেকে মনে করালাম এটা একটা রোগ, একটা সমস্যা, যেমন স্মল পক্স বা নিউরোলজিয়ার মতো কিছু। প্রতিটা ডাক্তারিতে একমত এবং ফিলোসফিও একে সমর্থন করে। আমাকে বিচার বুদ্ধিহীন হলে চলবে না। হতে পারে আমি একটু বেশি রাত জাগছি এবং হজম ঠিকমতো হচ্ছে না। ভগবানের আশীর্বাদে আমি ঠিক হয়ে যাব, আর এটা শুধুমাত্র বদ হজম হওয়ার একটা প্রতিক্রিয়া মাত্র। এইসব কি আমি আদৌ বিশ্বাস করলাম? এক বিন্দুও না। আমি নিজেকে এমন কিছু বোঝাচ্ছিলাম যেটা আমি জানি সত্যি নয়। আমি আবার বাড়ির পথে হাঁটতে শুরু করি, আর খুব বেশি দূরে নয়। আমি চেষ্টা করলাম নিজের পরিস্থিতিকে স্বীকার করে নেওয়ার, কিন্তু তবুও অনুভব হলো প্রচণ্ড মানসিক ধাক্কা এবং সেই সাথে আমার দুর্ভাগ্যের উপলব্ধি। ঠিক করলাম রাতটা বাড়িতেই কাটাবো। বাদরটা রয়েছে আমার কাছাকাছি। মনে হলো সেটা খুব আগ্রহ নিয়ে বাড়ির দিকে এগিয়ে চলেছে, যেমনটা কোনো ক্লান্ত কুকুর বাড়ি ফেরার পথে করে। শহরে যেতে আমার ভয় করছিল, কারণ এরকম অবস্থায় দেখে কেউ চিনে ফেলুক সেটা আমি চাইছিলাম না। প্রচণ্ড নার্ভাস লাগছিল নিজেকে, এবং কিছুতেই নিজের উদ্বিগ্নতাকে কাবু করতে পারছিলাম না। তাছাড়া নিজের দৈনন্দিন কাজের পরিবর্তন করার বিষয়েও চিন্তা হচ্ছিল আমার। যখন আমি সদর দরজায় এসে পৌঁছালাম, তখন আমি সিঁড়িতে পা রাখা অবধি বাদরটা অপেক্ষা করল, এবং দরজা খোলার পর সেটা আমায় বাড়ির ভেতর অনুসরণ করল। সেই রাতে আর কোনো চা খেলাম না, পরিবর্তে কিছু সিগার এবং জলের সাথে ব্র্যান্ডি নিলাম। ভাবলাম যদি আমি আমার শারীরিক ইন্দ্রিয়গুলোর প্রতি বেশি মনোযোগ না দিই এবং কিছুক্ষণের জন্য কোনো কিছুই যদি চিন্তা না করি, তাহলে হয়তো আমি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারব। আমি চলে গেলাম ড্রয়িং রুমে এবং বসে পড়লাম। বাদরটা সেখানের ছোট টেবিলটা এসে উঠল। সেটাকে আরও ক্লান্ত দেখাচ্ছে। সেটাকে ভালো করে খুঁটিয়ে দেখার থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না, কারণ সেটার গতিবিধি আমায় বিচলিত করছিল। ওটার চোখটা প্রায় বন্ধ, কিন্তু সেগুলো জলজল করছে তা আমি বুঝতে পারছি। সেটা তখনও আমাকেই এক দৃষ্টে দেখে চলেছে। সে আমি যেখানেই থাকি কিংবা সময় যাই হোক না কেন, বাদরটা সব সময় জেগেই থাকে এবং তাকিয়ে থাকে আমার দিকে। সেটার পরিবর্তন হচ্ছে না। আমি কোনো নির্দিষ্ট রাতের বিষয়ে বলবো না, আমি বলবো একটা নির্দিষ্ট প্যাটার্ন যা আমি প্রতি বছর লক্ষ্য করেছিলাম, যেখানে তেমন পরিবর্তন হয়নি। বাদরটা সকালের দিকে কিভাবে আবির্ভূত হতো সেটা বলি। পরবর্তীতে যেসব অদ্ভুত ব্যাপার আধার থেকে উঠে আসে সেসব আমি পরে বলছি। বাদরটা হলো ছোট এবং কালো কুচকুচে। বৈশিষ্ট্যসূচক যে বিষয়টা তার মধ্যে ছিল তা হলো নৃশংসতার প্রতি তার প্রবল অনুভূতি, গভীর এবং অগাধ নৃশংসতা। প্রথম বছরে সেটাকে রাগী এবং অসুস্থ দেখাতো, কিন্তু সেই ক্লান্ত হাবভাবের মধ্যেও উপস্থিত থাকত তীক্ষ্ণ চাহনি এবং বিদ্বেষ। সেই সময়টায় মনে হতো যেন সেটা কোনো পরিকল্পনা করছে আমার জীবনে কোনো সমস্যার উদ্বেগ করার। ওর চাহনি কখনোই আমার দিক থেকে নড়ত না। আমি সবসময় তার উপস্থিতি অনুভব করি, আলো থাকুক কিংবা অন্ধকার।
দিন হোক কিংবা রাত, শুধুমাত্র একবার সে কয়েক সপ্তাহের জন্য রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল। সম্পূর্ণ অন্ধকারের মধ্যেও বাদরটাকে দিনের বেলার মতোই স্পষ্ট দেখা যায়। আমি শুধু ওর চোখের কথা বলছি না, তার পুরো দেহটাই দেখা যায়। লাল রঙের এক প্রকার আলোক বলায় ঘিরে থাকে তাকে। এই লাল দুটি বাদরটাকে সবসময় সঙ্গ দেয়, যার দরুন ওটাকে অন্ধকারেও দেখা যায়। সেটা খানিকের জন্য আমায় ছিঁড়ে যায়, যেটা রাতের দিকেই হয়, অন্ধকারের মধ্যে, এবং তারপর পুনরায় আবার একই আচরণ অনুসরণ করে। সেটা ধীরে ধীরে অস্থির হয়ে উঠতে থাকে, তারপর রেগে যেতে শুরু করে এবং অবশেষে মুখে বাঁকা হাসি নিয়ে এগিয়ে আসে আমার আরও কাছে। আর একই সাথে ফায়ারপ্লেসে আগুন জ্বলে ওঠার বিভ্রান্তি জাগে চোখে। কিন্তু এদিকে আমি কোনো আগুনই জ্বালিনি সেখানে, কারণ আগুন জ্বাললে আমার ঘুম আসে না। বাদরটা ধীরে ধীরে চিমনির আরও কাছে এগিয়ে আসতে থাকে, উন্মাদনায় ভরপুর মুখ। তার ক্রোধ যখন চরমে, তখন সে ঝাঁপ মারে ফায়ারপ্লেসে এবং চিমনি বেয়ে উঠে অদৃশ্য হয়ে যায় চোখের সামনে থেকে। প্রথমবার যখন এটা হয় তখন ভাবি অবশেষে আমি মুক্ত হতে পেরেছি, নিজেকে নতুন মানুষ হিসেবে মনে হয় আমার। একটা দিন কেটে গেল, তারপর একটা রাত, এবং সেটার ফিরে আসার কোনো চিহ্ন দেখলাম না। তারপর একটা সপ্তাহ কেটে গেল, তারপর আরও একটা সপ্তাহ। তখন আমি সবসময় নতজানু হয়ে থাকতাম ডক্টর হেস্টেলিয়াস। ভগবানকে ধন্যবাদ জানাতাম এবং প্রে করতাম। দেখতে দেখতে স্বাধীনভাবে একটা গোটা মাস কেটে গেল, কিন্তু তারপর আচমকা আবার আবির্ভূত হলো সেটা আবার ফিরে এসেছে আমার কাছে। এবং সেই হিংস্রতা যেটা তার বিষণ্ণ মুখভঙ্গির আড়ালে লুকিয়ে থাকত, তাও আবার দেখা যাচ্ছে। তার মধ্যেকার প্রতিটা বৈশিষ্ট্য একই রয়েছে। তার এই নতুন করে পাওয়া তেজ, তার প্রতিটা কাজে, তার প্রতিটা অঙ্গভঙ্গিতে এবং শীঘ্রই অন্যান্য ক্ষেত্রেও দেখা যেতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে পরিবর্তনটা দেখা যায় তার তীব্রতর সজীবতা এবং বিপজ্জনক হাবভাবে। যেন ক্রমাগত সে অত্যন্ত খারাপ কিছু করার পরিকল্পনা করেই চলেছে। তার চোখ দুটো ঠিক আগের মতোই আমার থেকে নড়ছে না। সেটা কি এখনো এখানেই রয়েছে? জিজ্ঞেস করলাম আমি। না, জবাব দিল সে। সেটা চলে গিয়েছে কমপক্ষে 15 দিনের জন্য। মাঝে মধ্যে এটা প্রায় 2 মাসের জন্য দূরে থাকে, আর একবার 3 মাসের জন্যও ছিল। সেটার অনুপস্থিতি সবসময় 2 সপ্তাহের বেশিই হয়। সেটা একদিনের হলেও তাই হবে। এখন সেই 15 দিন কেটে গেছে যখন আমি তাকে শেষবার দেখেছিলাম। ওটা যে কোনো মুহূর্তে আবার এসে পড়তে পারে। আমি জিজ্ঞেস করলাম, সেটা যখন ফিরে আসে তখন কোনো প্রকার বিশেষ ঘটনা কি ঘটে? না, কিছুই না। সেটা ফিরে এসে আবার আমার সঙ্গে সঙ্গে থাকতে শুরু করে। যখন আমি কোনো বই থেকে মাথা তুলি বা মাথা ঘোরাই, তখন আমি তাকে দেখতে পাই। সেই একইভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। তারপর সেটা তার নিয়ম মাফিক সময় মতো আমার সাথে কাটায়। আমি এর আগে এত কিছু কাউকেই বলিনি। লক্ষ্য করলাম তাকে অস্থির লাগছে, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। সে নিজের রুমাল দিয়ে কপালের ঘাম মুছল। আমি পরামর্শ দিলাম যে সে আজ অনেক ক্লান্ত, তাই আমি আবার কাল সকালে আসব। কিন্তু সে বলল, পুরো কাহিনীটা শুনতে আপনার কোনো অসুবিধা না থাকলে আমি বলতে চাই। আমি এতটা দূর বলেছি এবং একসাথে সবটা শেষ করতে চাই। যখন আমার সাথে ডক্টর হার্লের কথা হয়, সেখানে এত কিছু বলার কোনো সুযোগ আমার কাছে ছিল না। আপনি একজন দার্শনিক চিকিৎসক, আপনি মানসিক গুরুত্বকে চিনতে পারেন। আর যদি এই ব্যাপারটা সত্যি হয়। থামল সে, উত্তেজিত চোখে চেয়ে রইল আমার দিকে। আমরা না হয় পরে এটা নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব, আর আমি কি চিন্তা করছি সেটাও খুলে বলবো। খানিক বিরতির পর আমি বললাম, বেশ, ঠিক আছে। তবে যদি আমার এই জিনিসটা সত্যি হয়, তাহলে আমি বলবো এটা ধীরে ধীরে আমাকে কাবু করে ফেলছে। আমাকে টেনে নিয়ে চলেছে নরক জাতীয় কিছুর মধ্যে। তিনি অপটিক নার্ভ সম্পর্কে কিছু বলেছিলেন।
তবে যোগাযোগ করার আরো অনেক নার্ভ আছে। ঈশ্বর আমায় রক্ষা করুক। আমি আপনাকে বলছি, ওটার প্রভাব দিন দিন আরো শক্তিশালী হচ্ছে, সেটার বিদ্বেষ আরো জোরদার হয়েছে। 2 বছর আগে আমি যখন বিশপের সাথে কিছু সমস্যার সমাধান করছিলাম, তখন আমি গিয়েছিলাম আমার যাজকপল্লী ওয়ারউইকশায়ারে। নিজের পেশার সাথে যুক্ত থাকারই উদ্দেশ্য ছিল, কিন্তু যা ঘটতে চলেছিল সেই বিষয়ে আমি তখনও প্রস্তুত ছিলাম না। তবে যখন আবার স্মৃতিচারণ করি, বুঝতে পারি যে সেরম কিছু একটা ঘটার আশা আমি আগে থেকেই করেছিলাম। এটা বলার কারণ হলো, দেখলাম তার কথা বলতে এখন আরো সমস্যা হচ্ছে, এবং সেই বিষয়ে খুব একটা খুশিও নয় সে। বেশ কয়েকবার দীর্ঘশ্বাস ছাড়ল সে, এবং তার যে সত্যি কষ্ট হচ্ছে তা বোঝা যাচ্ছে, কিন্তু তাকে মর্মাহত মনে হলো না। এটা কিভাবে বর্ণনা করব? মনে করো এমন এক মানুষ যে খুব দুর্বল অনুভব করছে এবং সব কিছুর কাছে সে হার মেনে নিয়েছে। তবে আমি আপনাকে কেনলিস অর্থাৎ আমার যাজকপল্লীর বিষয়ে বলবো। যখন আমি এই জায়গা ছেড়ে ডলব্রিজের উদ্দেশ্যে রওনা হই, তখন সেটা আমার সাথেই ছিল। আমার যাত্রা চলাকালীন সেটা আমার সাথেই ছিল, এবং যাজক এলাকা অবধিও সে আমার সাথেই থাকে। যখন আমি আমার কর্তব্যের কাজ শুরু করি, তখন কিছু একটা পরিবর্তন দেখা দেয়। সেই বাদরটা যেন মনস্থির করে রেখেছে সে আমার জন্য সব কিছুই আরো কঠিন করে তুলবে। সেটা চার্চের মধ্যেও আমার সাথে প্রতিটা জায়গা ঘুরঘুর করছিল। তারপর পরিস্থিতি এমন হলো যে আমি যখন ধর্মসভায় পাঠ করছিলাম, তখন বাদরটা চড়ে বসলো বইয়ের উপরে, যার ফলে পৃষ্ঠাটা আমি দেখতেই পাচ্ছিলাম না। এরমটা বেশ কয়েকবার হলো। তাই আমি কিছু সময়ের জন্য ডলব্রিজ ত্যাগ করি। তখন আমি দেখা করলাম ডক্টর হার্লের সাথে, এবং তার দেওয়া সমস্ত পরামর্শ আমি ফলো করলাম। তিনি আমার ব্যাপারটা নিয়ে অনেক ভাবলেন, এবং তিনি আমার সাহায্য করতেও সক্ষম হলেন। প্রায় 3 মাস মতো তেমন অসুবিধার সম্মুখীন আমায় আর হতে হয়নি। আমি বিশ্বাস করতে লাগলাম যে আমি সুস্থ হয়ে উঠেছি। ডক্টর হার্লেও একমত হলেন। তার অনুমতি নিয়ে আমি আবার ফিরে এলাম ডলব্রিজে। একটা ক্যারেজ নিয়ে যাত্রা শুরু করি এবং বেশ ভালো অনুভব করি। আসলে তার চেয়েও বেশি আমি খুশি ছিলাম এবং ধন্য ছিলাম। আমি ভেবেছিলাম আমি আমার দুঃস্বপ্নের থেকে রেহাই পেয়ে গেছি, আর আমি সেই জায়গায় যাচ্ছিলাম যেখানে আমি কাজ করি। সেটা ছিল রোদ ঝলমলে সুন্দর একটা বিকেল। সবকিছুই ছিল খুব শান্ত এবং মনোরম। আমি খুবই খুশি ছিলাম। আমার মনে আছে আমি জানলা দিয়ে বাইরে তাকাই, গাছের ফাঁক দিয়ে চার্চের চূড়াটা দেখার জন্য। এটা ঠিক ওই জায়গায় যেখানে ছোট একটা ঝর্ণা রয়েছে এবং রাস্তার ধারে একটা পুরনো শিলালিপি রয়েছে। সেই জায়গাটা পার হতে আমি মাথাটা আবার ঢুকিয়ে নিই ভিতরে, আর ঠিক এই মুহূর্তেই চোখ চলে যায় ক্যারেজের কোণের দিকে। দেখলাম সেখানে বসে রয়েছে বাদরটা। খানিকের জন্য আমার মাথাটা ঘুরে ওঠে এবং মন ভরে যায় ভয় ও হতাশা মিশ্রিত এক অনুভূতিতে। আমি ডাক দিই চালককে এবং নেমে পড়ি গাড়ি থেকে। তারপর রাস্তার ধারেই ধপ করে বসে পড়ি। নিশ্চুপ অবস্থায় ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা আরম্ভ করে দিই। নিরাশার অনুভূতি ছড়িয়ে পড়ছিল শরীরে। যখন আমি যাজকপল্লী পৌঁছাই, তখনও বাদরটা আমার সঙ্গেই থাকলো। সেই আগের বারের মতোই অভিজ্ঞতা হলো এবারেও। এটা সহ্য করার অনেক চেষ্টা করলাম, কিন্তু শেষে হাল ছেড়ে দিলাম। অবশেষে সেই জায়গা ছেড়ে যেতে আমায় বাধ্য হতে হয়। আমি আপনাকে আগেই বলেছি যে সেই জন্তুটার মধ্যে এক প্রকার অ্যাগ্রেসিভ ভাব ফুটে উঠেছিল। বিষয়টা স্পষ্ট করেই বলছি এবার। যখন যখন আমি প্রার্থনা করতাম কিংবা প্রার্থনা করার চিন্তা করতাম, দেখতাম সেটার মধ্যেকার রাগ তীব্র এবং বেড়ে উঠছে। ধীরে ধীরে সেটা আমার জন্য মারাত্মক ঝামেলা হয়ে দাঁড়ালো। আপনি হয়তো ভাবতে পারেন, একটা নিশ্চুপ অশরীরী ভূত কি করে এসবের কারণ হতে পারে। আসলে আমি যখনই প্রার্থনা করার চেষ্টা করি, সেটা ঠিক আমার সামনেই থাকে এবং এগিয়ে আসতে থাকে আমার আরো কাছে।
সেটা আগে লাফাতো টেবিলে, চেয়ারের পিছনে কিংবা ফায়ার প্লেসের মেন্টালি, এবং ধীরে ধীরে দোল খেত। সেই সাথে তাকিয়ে থাকতো আমার দিকে। সেটার নড়াচড়ার মধ্যে এমন এক অদ্ভুত ক্ষমতা রয়েছে যা আমার চিন্তাভাবনাকে বিক্ষিপ্ত করে তোলে, এবং আমার সম্পূর্ণ মনোযোগ চলে যায় তার গতিবিধির দিকে, যতক্ষণ না আমার চিন্তাগুলো হারাতে হারাতে একেবারে স্মৃতি থেকে মুছে না যাচ্ছে। যদি না আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে মাথা নাড়িয়ে নিজের জড়তা কাটাই, আমার মনে হতে থাকে আমার মস্তিষ্কটাই যেন অদৃশ্য হয়ে যাবে। আরও অনেক উদাহরণ রয়েছে। দীর্ঘশ্বাস ছাড়ে সে। যেমন যখন আমি চোখ বন্ধ করে প্রার্থনা করি, তখন বাদরটা আমার কাছে আসতে শুরু করে এবং আমি তাকে দেখতে পাই। আমি জানি এটা বোঝানোটা মুশকিল, কিন্তু চোখ বন্ধ রাখা অবস্থাতেও আমি তাকে দেখতে পাচ্ছিলাম। বিষয়টা আমার মনকে আরও উত্তেজিত করে তুলত এবং বাধ্য হয়ে আমার প্রার্থনা করা থেকে উঠে দাঁড়াতে হতো। আপনি যদি এমনটা কখনো অভিজ্ঞতা করে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন অনুভূতিটা। ডক্টর হেসেলিয়াস, আমি দেখতে পাচ্ছি আপনি আমার সব কথাই মন দিয়ে শুনছেন। তাই আমি এবার যা বলতে চলেছি সে বিষয়ে আপনাকে বিশেষভাবে আর মনোযোগ দিতে বলছি না। লোকেরা অপটিক নার্ভ এবং স্পেকট্রাল ইলিউশন নিয়ে এমনভাবে কথা বলে যেন শুধু চোখের ফলেই আমার এমনটা হয়েছে, কিন্তু আমি ভালো মতোই সব জানি। 2 বছর ধরে আমি তেমনটাই বিশ্বাস করতাম। কিন্তু আপনি যেমন আলতো করে খাবার তুলে নিজের ঠোঁটে ঠেকান এবং তারপর সেটা নিয়ে আসেন দাঁতের নিচে, কিংবা যদি আপনার আঙুল কোনো মিল্ক ক্যানে আটকে যায়, সেটা আপনার হাতটাকে টানে, তারপর সেই টান পুরো দেহতেই অনুভব হয়, ঠিক একইভাবে একজন দুর্দশাগ্রস্ত মানুষের যখন গুরুত্বপূর্ণ স্নায়ুতে আঘাত লাগে এবং এক নারকীয় যন্ত্রণায় ধীরে ধীরে সে ডুবতে থাকে, তাহলে সেই মানুষটার অবস্থা হবে ঠিক আমার মতো। হ্যাঁ ডাক্তার, ঠিক আমার মতো। এখন আমি আপনাকে যেটা বলছি এবং সাহায্যের জন্য অনুরোধ করছি, আমি জানি এটা অসম্ভব। আমি এমন কিছুর মিনতি করছি যেটা ঠিক হবে না। আমি তার উত্তেজনাকে খানিক শান্ত করার চেষ্টা করলাম এবং বোঝালাম সে যেন হাল ছেড়ে না দেয়। আমাদের কথাবার্তা চলাকালে রাত নেমে এসেছে। জানলা দিয়ে আবছা চাঁদের আলো এসে ছড়িয়ে পড়েছে ঘরে। আমি বললাম, তোমার হয়তো মোমবাতির আলো ভালো লাগবে। জানো, আলো ভারী অদ্ভুত জিনিস। আমি চাই তুমি যতটা সম্ভব আরাম করার চেষ্টা করো। ততক্ষণ আমি ভাবার চেষ্টা করি কি চলছে, করব কি না হলে আমার কিছু যায় আসে না। সব আলোই সমান। শুধুমাত্র যখন আমি লেখালেখি করি কিংবা পড়াশোনা করি, তখন রাত্রি চিরস্থায়ী হলেও আমার যায় আসে না। 1 বছর আগে কি হয়েছিল সেটা আমি আপনাকে বলছি। সেই জিনিসটা আমার সাথে কথা বলতে শুরু করেছিল। কথা বলতে মানে মানুষের মতো? হ্যাঁ, পরিষ্কার এবং সংযুক্ত বাক্য ব্যবহার করি, স্পষ্ট এবং নিখুঁত উচ্চারণের সাথে। কিন্তু সেখানে কিছু একটা অস্বাভাবিক ছিল। কণ্ঠটা ঠিক মানুষের মতো নয়। তার কথা আমার কানে প্রবেশ করছিল না। সেটা অনেকটা সুরের মতো আমার মাথায় এসে প্রবেশ করছিল। তার এই দক্ষতা, কথা বলার এই ক্ষমতা আমার সর্বনাশ ডেকে আনবে। সেটা আমায় প্রার্থনা করতে দেয় না। ধর্ম নিয়ে নিন্দা করে সে আমার চিন্তায় ব্যাঘাত ঘটায়। আমি প্রার্থনা বজায় রাখতে পারি না, কোনোভাবেই পারি না। ডাক্তার, কারো দক্ষতা, চিন্তা এবং প্রার্থনা কি আমার জন্য কিছুই করতে পারবে না? তোমায় আমাকে কথা দিতে হবে যে এইরকম উল্টাপাল্টা চিন্তা করে নিজেকে বিচলিত করবে না। তুমি সবসময় সত্যিটাই বলবে এবং মনে রেখো, যে জিনিস তোমায় এত বিরক্ত করছে সে যদি সত্যি হয়, তার যদি জীবন এবং নিজস্ব ইচ্ছাশক্তি থাকে, তাহলে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না সে সেই অনুমতি লাভ করছে। তোমার ইন্দ্রিয়ের উপর তার প্রভাব মূলত নির্ভর করছে তোমার শারীরিক অবস্থার উপর, যেটা হলো ভগবানের প্রতি তোমার বিশ্বাস এবং নির্ভরতা। আমরা প্রত্যেকেই একই অবস্থার মধ্যে রয়েছি। তোমার ক্ষেত্রে দেহের আস্তরণ বা পর্দা সেটা খানিক ছিঁড়ে গিয়েছে,
এবং দৃশ্য ও শব্দ তা ভেদ করে ঢুকে পড়ছে। চলো নতুন পন্থা চালু করা যাক। আজ আমার সম্পূর্ণ বিষয়টা নিয়ে ভালো মতো চিন্তা করতে দাও। আপনি সত্যি খুব দয়ালু স্যার। এখনো আপনি আমার উপর থেকে হাল ছেড়ে দেননি এবং বিশ্বাস করছেন আশা রয়েছে এখনো। কিন্তু স্যার, আপনি জানেন না, ওটা আমার উপর দখল নিচ্ছে। সেটা আমায় আদেশ করা শুরু করেছে, আর আমি দিন দিন আরো শক্তিহীন অনুভব করছি। শুধু এটুকুই কামনা করি, এর থেকে বেরিয়ে আসতে যেন ঈশ্বর আমায় সাহায্য করে। তোমায় আদেশ দেয় মানে কথা বলে? হ্যাঁ, সেটা আমায় খারাপ কাজ করতে বলে, অন্যকে কিংবা নিজেকে আঘাত করার কথা বলে। বুঝলেন তো ডাক্তার, ব্যাপার খুবই গুরুতর। কয়েক সপ্তাহ আগে ঘটে যাওয়া এক অভিজ্ঞতার কথা আপনাকে বলি। ঘটনাটা ঘটেছিল শ্রপশায়ারে। সেবার আমি কিছু বন্ধুর সাথে হাঁটতে গিয়েছিলাম, আর সাথে সেই বাদরটাও ছিল। হাঁটার সময় আমি সবার পিছনে পড়ে গিয়েছিলাম। ডি নদীর ধারের জায়গাটা বেশ সুন্দর। আমাদের যাত্রা এক কয়লা খনির কাছাকাছি এসে পৌঁছালো এবং জঙ্গলের ধারে একটা গভীর খাদ ছিল। সেটা নাকি 150 ফুট গভীর। আমার ভাইজি আমার সাথেই ছিল। সে জানতো না আমি কীরকম যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি, তবে সে শুধু জানতো যে আমি অসুস্থ এবং খানিক দুর্বল। তাই সে আমার সঙ্গ দেবার জন্য থেকে গেল পিছনে। যখন আমরা ধীরে ধীরে সেখান দিয়ে হাঁটছিলাম, তখন অশুভ শক্তিটা আমায় বলতে লাগলো সেই গভীর খাদে ঝাঁপ দিতে। আর স্যার, সে এক ভয়ানক ব্যাপার হয়েছিল। যে জিনিসটা আমায় থামিয়ে দেয় তা হলো বেচারা মেয়েটা এসব কিছু দেখে ফেলবে সেটার ভয়। আমি তাকে বললাম এগিয়ে যেতে এবং তার বন্ধুদের সাথে হাঁটতে। বললাম আমি আর এগোতে পারবো না। সে তখন অজুহাত দিতে শুরু করলো। আমি তাকে যত বোঝাই, সে তত কঠিন হয়ে ওঠে। তাকে দেখে অনিশ্চিত এবং ভীত দেখায়। বোধহয় আমার আচরণ কিংবা মুখভঙ্গিতে কিছু ছিল যা ওকে ভয় পাইয়ে দিয়েছিল। সে আমাকে কিছুতেই ছেড়ে যেতে চাইছিল না, আর সেটার জন্যই আজ আমি বেঁচে আছি। আমি কল্পনাও করতে পারবো না স্যার, কিভাবে একজন জীবিত মানুষ ধীরে ধীরে শয়তানের অসহায় চাকরে পরিণত হচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল সে। তারপর কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। আমি তখন বললাম, তবুও তুমি বেঁচে গিয়েছ, এতে ঈশ্বরের হাত রয়েছে। ঈশ্বর তোমার যত্ন নিচ্ছেন, আর অন্য কোনো শক্তির শাসনে তুমি নেই। তাই ভবিষ্যৎ নিয়ে আশাপ্রদ থাকো। বেরিয়ে যাওয়ার আগে আমি ঘরটাতে মোমবাতি জ্বালিয়ে আলোকিত করে তুললাম। আমি তাকে বললাম যে সে তার এই অসুস্থতাকে নিজের শারীরিক সমস্যা হিসেবেই দেখে। তাকে এটাও মনে করালাম যে বর্ণনা সে আমায় দিল তার থেকে স্পষ্ট ঈশ্বর তার খেয়াল রাখছে। তবে আমি লক্ষ্য করলাম এরকম অভিজ্ঞতার ফলে সে আধ্যাত্মিকভাবে নিন্দিত হয়েছে। কিন্তু আমি এতে নিজের অসম্মতি জানালাম। বুঝিয়ে দিলাম শ্রপশায়ারে সে যেরকমভাবে সেই ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে মুক্ত করে পালিয়ে এসেছে, তার থেকে বোঝাই যায় তার ধারণা ভুল। প্রথমত তার ভাইজি, যে তার বাধা সত্ত্বেও তার সাথেই থেকে গিয়েছিল, এবং দ্বিতীয়ত সেই চিন্তাধারা যেটা তাকে তার ভাইজির সামনে খারাপ কিছু করতে বাধা সৃষ্টি করেছিল। যখন আমি মিস্টার জেনিংসকে এসব বোঝাচ্ছি, তখন সে কান্নাকাটি আরম্ভ করে দিল। তবে কথাবার্তাগুলো শুনে তাকে সন্তুষ্টও দেখালো। তার থেকে আমি একটা প্রতিশ্রুতি নিলাম, যদি সেই বিচলিত করা চিন্তাভাবনাগুলো আবার আগমন হয়, তাহলে আমায় যেন তৎক্ষণাৎ জানায়। আর আমি প্রতিশ্রুতি দিলাম যে যতক্ষণ না আমি তার এই অবস্থা পুরোপুরি বুঝে উঠতে পারছি, ততক্ষণ আমি আর কোনো কিছু নিয়ে চিন্তা করব না। তাকে বললাম আমার তদন্তের ফলাফল সে কাল জানতে পারবে। তারপর বিদায় জানালাম। গ্যারেজে ওঠার আগে আমি চাকরটিকে বললাম তার মনিবের শরীর খুব একটা ভালো নেই, তাই যেন চোখে চোখে রাখে তাকে। আমিও নিজের কর্মসূচি ঠিক করে নিলাম, যাতে আমায় বিরক্ত হতে না হয়। যেখানে আমি থাকি সেখানে দ্রুত চলে এলাম। সাথে ছিল একটা ব্যাগ আর বয়ে নিয়ে যাওয়া যায় এমন একটা ভাঁজ করা ছোট্ট ডেস্ক। তারপর একটা গাড়ি ডাকলাম সরাইখানায় যাওয়ার জন্য। সরাইখানার নাম দ্য হর্স।
যেটা শহর থেকে 2 মাইল দূরে। জায়গাটা শক্ত দেওয়াল দিয়ে বানানো, খুবই শান্ত এবং আরামদায়ক। ঠিক করলাম ঘরে থেকেই রাতটা কাটাবো, যাতে আমার মনোযোগে বাধা বা বিভ্রান্তি না আসে। আমার প্ল্যান হলো মিস্টার জেনিংসের কেসটা নিয়ে সারা রাত চিন্তা করা এবং দরকার পড়লে সকাল পর্যন্ত তা চালিয়ে যাওয়া। আমি সকাল 9:30টার দিকে বের হলাম এবং দুপুর 1টার দিকে আবার ঘরে ফিরে এলাম। টেবিলে মিস্টার জেনিংসের থেকে আসা একটা চিঠি পড়েছিল। সেটা মেইল বক্সে আসেনি। যখন আমি জিজ্ঞেস করি সেটার বিষয়, তখন জানতে পারি যে জেনিংসের চাকর এসে এটা দিয়ে গেছে। চাকরটি জানতো না আমি কখন ফিরব এবং কি করে আমায় সে খুঁজে পাবে। তাকে নাকি দেখে অস্থির লাগছিল এবং সে জানায় তার মনিব চিঠির উত্তর ছাড়া ফিরে আসতে না করেছে। আমি চিঠিটা খুলে পড়তে শুরু করি। ডক্টর হেজেলিয়াস, ওটা আবার ফিরে এসেছে। আপনার যাওয়ার পর তখন 1 ঘন্টাও হয়নি। সেটা কথা বলছে এবং এখানে যা যা হয়েছে সে সব জানে। সেটা আপনার বিষয়ে জানে সব কিছু। তাকে দেখে ক্রুদ্ধ এবং ভয়ঙ্কর লাগছে। নোংরা নোংরা কথা বলছে সেটা। সে জানে আমি আপনাকে চিঠি লিখছি। যেহেতু আমি কথা দিয়েছিলাম তাই আমি আজ লিখছি, কিন্তু সেটা করাও কঠিন হচ্ছে আমার পক্ষে। বাদরটা ক্রমাগত বাধা দিচ্ছে, আমায় বিরক্ত করছে। ইতি রবার্ট লিন্ডার জেনিংস। এটা কখন এসেছে জিজ্ঞেস করলাম। গতকাল রাত 11টার দিকে সে এসেছিল এবং সে আজ মোট 3 বার এসেছে। 1 ঘন্টা আগে সে শেষবার এসেছিল। জবাব পাওয়া মাত্র চিঠিটা পকেটে ঢুকিয়ে আমি দ্রুত বেরিয়ে পড়লাম মিস্টার জেনিংসের সাথে দেখা করতে। তুমি বুঝতেই পারছো আমি এখনো মিস্টার জেনিংসের উপর থেকে হাল ছেড়ে দেইনি। সে অনিচ্ছাকৃতভাবে একবার একটা নীতি উল্লেখ করে, যেটা আমার আদি ভৌতিক ওষুধের বিষয় থেকে নেওয়া। যদিও সে পুরোটা ঠিকঠাক বলেনি। এই নীতি হলো তার কেসের ক্ষেত্রে পথপ্রদর্শক, আর এখন সেটা সঠিক উপায়ে ব্যবহার করার জন্য আমি তৈরি। আমি খুবই কৌতূহলী এবং অধীর হয়ে আছি। কখন আমি তাকে দেখব এবং পরীক্ষা করব, যখন আমাদের শত্রুও ওখানেই উপস্থিত থাকবে। খানিকক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সেই অন্ধকারে ছাওয়া বাড়িটার সামনে। সোজা হেঁটে গিয়ে দরজায় টোকা মারলাম। খানিক বাদে কালো সিল্কের পোশাক পরা একজন লম্বা মহিলা এসে খুলে দিল দরজাটা। তাকে দেখে ঠিকঠাক লাগছিল না। দেখে মনে হচ্ছিল যেন সে কান্নাকাটি করেছে। সে আমায় ছোট করে নমস্কার জানিয়ে আমার কথা শুনল, কিন্তু মুখে কিছু বলল না। পরিবর্তে সে তার মুখ ফেরালো এবং ইঙ্গিত করল সেদিকে, যেখান থেকে 2জন মানুষ হেঁটে নামছে সিঁড়ি বেয়ে। মেয়েটা যেন নিঃশব্দে আমাকে তাদের হাতে তুলে দিল। এরপর দ্রুত সে পাশের দিকের একটা দরজা খুলে ঢুকে গিয়ে সেটা বন্ধ করে দিল। আমার সামনাসামনি যে মানুষটা রয়েছে, আমি তাকেই অনুসরণ করে এগোলাম, কিন্তু তার কাছে যেতেই আমি চমকে উঠলাম, কারণ দেখলাম তার 2 হাত রক্তে ভিজে রয়েছে। আমি পিছিয়ে এলাম খানিকটা। যে লোকটা সিঁড়ি দিয়ে নিচে নামছিল সে দ্রুত ফিসফিসিয়ে বলে উঠল, স্যার, এই তো চাকরটা। চাকরটা দাঁড়িয়ে পড়ল সিঁড়িতেই। তাকে হতবাক দেখাচ্ছে এবং যখন সে আমায় দেখল তখন কোনো কথা বলতেও পারল না। রুমাল দিয়ে সে তার হাত মুছছে, তখন তার হাত রক্তে ভরে রয়েছে। জোন্স, কি ব্যাপার? কি হয়েছে এখানে জিজ্ঞেস করলাম আমি। খারাপ চিন্তা ভাবনায় এসে জড়ো হচ্ছে মাথার মধ্যে। লোকটা আমায় লবিতে যাওয়ার অনুরোধ করল। তার সাথে যোগ দিলাম আমি। উদ্বিগ্ন এবং ফ্যাকাশে মুখ নিয়ে সে আমায় বলল ভয়ঙ্কর পরিস্থিতির বিষয়ে। সেই ব্যাপারে যথারীতি আমার আংশিক ধারণা ছিল আগে থেকেই। তার মনিব আত্মহত্যা করেছে। তার সাথে আমি উপরতলার ঘরে গিয়ে উঠলাম। সেখানে যা দেখলাম তার বর্ণনা আমি দেব না। খুর দিয়ে নিজেকে সে আঘাত করেছিল, কেটে ফেলেছিল নিজের গলা। ক্ষত স্থানটা সত্যি খুব খারাপ দেখাচ্ছিল। 2জন লোক তার দেহটা বিছানায় ঠিকঠাক করে শুইয়ে দেয়। রক্তের ধারা দেখে বোঝা যায়
এটা ঘটেছিল বিছানা থেকে কিছুটা দূরে, জানলার কাছটায়। শুধুমাত্র বিছানা এবং ড্রেসিং টেবিলটার নিচেই কার্পেট রয়েছে, বাকি ঘরে আর কোথাও কার্পেট নেই, কারণ মানুষটা কার্পেট পছন্দ করত না। এখন এই অন্ধকার এবং ভয়ানক ঘরটায় বাইরের বড় গাছটার ডালপালার ছায়া এসে মেঝেতে পড়ে সেটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। আমি চাকরটিকে ইশারা করলাম এবং দুজনে নেমে এলাম নিচে। হলের একখানা ঘরে প্রবেশ করলাম আমরা। সেখানে দাঁড়িয়ে চাকরটি যা যা বলল সব শুনলাম। খুব বেশি কিছুও বলল না সে। কাল যখন আপনি যাওয়ার পথে আমায় জানালেন আমার মনে অসুস্থ রয়েছে, তখন আপনার কথা আমি মাথায় রেখেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আপনি ওনার খিঁচুনি বা সেই জাতীয় কিছু নিয়ে চিন্তিত আছেন, তাই আমি আপনার কথা মতো তার উপর নজর রাখি। তিনি অনেক রাত অবধি জেগেছিলেন, প্রায় 3:30 অবধি। তিনি পড়াশোনা বা লেখালেখি কিছুই করছিলেন না, নিজের সাথেই কথা বলছিলেন সারাক্ষণ। কিন্তু সেটা অস্বাভাবিক কিছু নয়। তো সেই 3:30-এর দিকে আমি তাকে বিছানায় শোয়াতে সাহায্য করি। স্লিপার আর ড্রেসিং গাউন পরা অবস্থাতেই তাকে ছেড়ে দিই। আধ ঘন্টার মধ্যেই আবার ফিরে আসি। তিনি তখনও বিছানায়, পোশাক পরা রয়েছে তার। বিছানার পাশের টেবিলটায় মোমবাতি জ্বলছে। নিজের কনুইয়ের উপর মাথা রেখে উনি ঘুমাচ্ছিলেন। যখন আমি আসি তখন উনি উল্টো দিকে মাথা করে শুয়েছিলেন। আমি জানতে চাই কিছু লাগবে কি না। তিনি বললেন লাগবে না। জানি না আপনি সেদিন যা বলেছিলেন সেই কারণে, নাকি মনিবের মধ্যেই অদ্ভুত কিছু ছিল বলে, কেন জানি আমার কেমন অস্বস্তি বোধ হলো। গত রাতে তার মধ্যে কিছু একটা অস্বস্তিকর ব্যাপার ছিল। তার আধ ঘন্টা পর কিংবা তার একটু বেশি সময় পর আমি আবার উপরে যাই। তাকে আগের মতো আর কথা বলতে শুনিনি। দরজাটা আলতো করে ফাঁক করলাম আমি। 2টো মোমবাতি নিভে গিয়েছে, যেটা খানিক অস্বাভাবিক। আমার কাছে মোমবাতি ছিল, সেই দিয়ে আমি ভিতরটায় দ্রুত চোখ বোলালাম। তাকে দেখতে পেলাম। ড্রেসিং টেবিলের সামনের চেয়ারে বসে রয়েছেন তিনি, গায়ে পোশাক পরা। তিনি মুখ ফিরিয়ে তাকালেন আমার দিকে। আমার ভারী অদ্ভুত লাগলো এই ভেবে যে উনি বিছানা ছেড়ে উঠে জামা কাপড় গায়ে দিয়ে মোমবাতি দুটো নিভিয়ে এই অন্ধকারে বসে রয়েছে। কিন্তু তবুও আমি ওনাকে জিজ্ঞেস করলাম কোনো কিছুতে আমার সাহায্য লাগবে কিনা। খুব দ্রুত তিনি না বললেন। তখন জানতে চাইলাম মোমবাতি জ্বেলে দেব কিনা। তিনি বললেন, যেটা মন চায় তাই করো জোন্স। তাই আমি মোমবাতি জ্বেলে দিই। এরপর খানিকটা সময় আমি সেখানেই থাকি। তিনি আবার বললেন, আমায় সত্যি বলো তো জোন্স, কেন তুমি আবার ফিরে এলে? তুমি কি শুনতে পাচ্ছ না একজন তোমায় গালাগাল দিচ্ছে? না তো স্যার। আমি জবাব দিই। তার কথার মানে ভাবার চেষ্টা করছি তখন। না। হ্যাঁ, অবশ্যই না। আপনি ঘুমিয়ে পড়লে সেটাই ভালো হতো না স্যার? গুড নাইট জোন্স। তাই আমি বেরিয়ে আসি, কিন্তু আবার একটু বাদে ফিরে যাই সেখানে। দরজাটা তখন বন্ধ। আমার গলা শুনতে পেয়ে তিনি জানতে চান কি দরকার এবং তাকে আর বিরক্ত না করতে বলে। আমি ফিরে এসে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি। তখন বোধহয় 6টা কিংবা 7টা হবে। আমি আবার ফিরে আসি। দরজাটা তখনও ভিতর থেকে বন্ধ করা এবং তিনি আর জবাব দিচ্ছেন না। আমি ওনাকে বিরক্ত করতেও চাইছিলাম না। ভাবলাম হয়তো ঘুমাচ্ছেন তিনি, তাই 9টা পর্যন্ত আমি আর বিরক্ত করলাম না তাকে। আমার দরকার পড়লে উনি স্বভাবত বেল বাজান, আর তাকে জাগাবার কোনো নির্দিষ্ট সময়ও নেই। আমি তার ঘরে ধীরভাবে টোকা দিলাম, কিন্তু উত্তর পেলাম না কোনো। খানিক অপেক্ষা করলাম আমি। ভাবলাম তিনি হয়তো বিশ্রাম নিচ্ছেন। যখন 11টা বাজল আমার চিন্তা হতে শুরু হলো, কারণ এর আগে উনি কখনো 10:30টার বেশি ঘুমাননি। তখনও ওনার কাছ থেকে কোনো উত্তর পাচ্ছিলাম না। আমি দরজায় টোকা মেরে ডাকলাম তাকে,
কিন্তু তাও কোনো উত্তর নেই। যেহেতু আমি দরজাটা খুলতে পারছিলাম না, তাই আমি থমাসকে ডাকলাম এবং দুজনে মিলে জোর লাগিয়ে খুলে ফেললাম দরজা। তখন আমরা ওনাকে এইরকম ভয়ঙ্কর অবস্থায় আবিষ্কার করি, যেমনটা আপনি দেখলেন। এটা ছাড়া আর কিছুই বলার ছিল না জোন্সের। মিস্টার জেনিংস ছিল খুবই দয়ালু এবং ভদ্র মানুষ। যারা তাকে চিনত প্রত্যেকেই ওনাকে পছন্দ করত। আমি বাজি রেখে বলতে পারি ওনার প্রতিটা ভিত্ত এই দুর্ঘটনায় দারুণভাবে আঘাত পেয়েছে। হতাশ এবং মর্মাহত অনুভূতি নিয়ে আমি সেই দেবদারু কাছে ছাওয়া ভুতুরে বাড়িটা থেকে প্রস্থান করলাম। আমি প্রার্থনা করি এরম কিছু যেন আমায় আর দেখতে না হয়। এখন যখন আমি তোমায় লিখছি তখন মনে হচ্ছে যেন আমি কোনো ভয়ঙ্কর জঘন্য স্বপ্ন দেখে জেগে উঠেছি। অবিশ্বাস এবং আতঙ্কের সেই ছবিটা আমার মন কিছুতেই মেনে নিতে চাইছে না, কিন্তু তবুও আমি জানি যে এটা সত্যি। এটা হলো এক বিষের অগ্রগতির কাহিনী, এমন এক বিষ যা স্নায়ু এবং আত্মার উপর আঘাত করে এবং সেই সব পেশিগুলোকে অসাড় করে দেয় যেগুলো যুক্ত বাহ্যিক এবং অভ্যন্তরীণ ইন্দ্রিয়র সাথে। আর এইভাবেই ঘটে গেল এই অদ্ভুত সংমিশ্রণ, মর্টাল এবং ইমমর্টালের অকালে যোগাযোগ। প্রিয় ভ্যানলি, যা নিয়ে আমি এতক্ষণ বললাম তুমিও সেরকম কিছু একটা অভিজ্ঞতা করেছ। সেটার ফিরে আসা নিয়ে তুমি দুবার আমায় জানিয়েছ। আর ভগবানের অধীনে কে তোমার সাহায্য করেছিল? তোমার সবচেয়ে কাছের বন্ধু মার্টিন হেসেলিয়াস। এসো বন্ধু, খুব বেশি সংবেদনশীল হয়ে লাভ নেই। তোমায় একটা প্রকৃত সত্য কথা বলি। আমার বইয়ে যা লেখা রয়েছে, আমি এই ধরনের দৃশ্য দেখা মোট 57টা কেসের সম্মুখীন হয়ে তাদের চিকিৎসা করেছিলাম। এইসব দৃশ্য দেখাকে আমি বইয়ে উল্লেখ করেছি সাবলিমেটেড, প্রেকোশিয়াস এবং ইন্টেরিয়ার বলে। এখানে এই অবস্থার আরও একটা ভাগ রয়েছে যেটাকে সকলে আগেরটার সাথেই গুলিয়ে ফেলে, যেটাকে বলা হয় বর্ণালীগত বিভ্রম। আমার বিশ্বাস এর চিকিৎসা করা অত্যন্ত সহজ, যেমনটা ঠান্ডা লাগলে বা পেট ব্যথার ক্ষেত্রে করা হয়। প্রথমে যেই ভাগের কথা আমি বললাম সেটাই সব থেকে বেশি চিন্তার উদ্বেগ করে। এরম কেস আমার জীবনে 57টা এসেছিল, একটা বেশিও না, একটা কমও না। আর এর মধ্যে আমি কতবার অসফল হয়েছিলাম জানো? একবারও না। মানুষের এমন কোনো অসুস্থতা নেই যেটাকে সহজে ঠিক করা যায় না। শুধুমাত্র খানিক ধৈর্য এবং ডাক্তারের উপর ভরসা লাগে। এই কিছু শর্ত মানতে পারলে আমার বিশ্বাস নিরাময় হওয়া নিশ্চিত। তুমি বুঝতে নিশ্চয়ই পারছো যে মিস্টার জেনিংসের চিকিৎসা আমি শুরু করতেই পারিনি। আমি নিশ্চিত ছিলাম 18 মাসের মধ্যে আমি তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারতাম, কিংবা খুব বেশি হলে 2 বছর সময় লাগত। কিছু কেস দ্রুত শেষ হয় আর অন্যগুলোতে সময় বেশি লাগে। যে কোনো ডাক্তার, সে যদি সাবধানে চিন্তা করে এবং খেটে কাজ করে, তাহলে নিরাময় খুঁজে বের করা কোনো ব্যাপারই না। আমার লেখা দ্য কার্ডিনাল ফাংশনস অফ দ্য ব্রেন বইটার ব্যাপারে তো তুমি জানো। আমার সেই বইয়ে আমি আমার কেসগুলো থেকে অনেক প্রমাণ তুলে ধরেছি একটা শক্তিশালী সঞ্চালনের সম্ভাবনা, যেমন করে রক্ত আমাদের শরীরের শিরা ও ধমনীর মধ্যে দিয়ে সঞ্চালিত হয়ে স্নায়ুর মধ্যে দিয়ে যায়, তেমন এক্ষেত্রে মস্তিষ্ক কাজ করে হৃৎপিণ্ডের মতো। এখানে এক প্রকার তরল একটি স্নায়ুর মধ্যে দিয়ে গিয়ে নিজের অবস্থা পরিবর্তন করে আরেকটাতে ঢুকে পড়ে। এই তরলের প্রকৃতি হলো আধ্যাত্মিক, তবে এটা বস্তুহীন নয়। অনেকটা আলো এবং তড়িতের মতো, যেমনটা আমি আগেই বলেছিলাম। বিভিন্ন রকম অপব্যবহার হলে, যেমন প্রতিনিয়ত ভারী মাত্রায় গ্রিন টি খেলে আমাদের শরীরে সেই তরল যেটা আত্মার সাথে যুক্ত, সেটার কোয়ালিটি বা তার ভারসাম্যে ব্যাঘাত ঘটায়।
এই তরল হলো অভ্যন্তরীণ ইন্দ্রিয়র সাথে যুক্ত, আর যদি এদের মাঝে রক্ত জমাট বেঁধে যায় তখন এরা এক উন্মুক্ত পৃষ্ঠতলের সৃষ্টি করে, যেখানে বিচ্ছিন্ন আত্মারা এসে প্রভাব ফেলতে পারবে এবং যোগাযোগ করার কোনো এক পন্থা বের করে ফেলতে পারে। মস্তিষ্কের সঞ্চালন এবং হৃৎপিণ্ডের সঞ্চালনের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। চোখ যেটা দিয়ে বাহ্যিক দৃশ্য দেখা হয়, অন্যদিকে স্নায়বিক পেশি এবং মস্তিষ্কের কাছে, আর ভুরুর উপর দিকে হলো সেই জায়গা যেখান থেকে অভ্যন্তরীণ দৃশ্য দেখা যায়। তোমার নিশ্চয়ই মনে আছে আমি কিভাবে ইউবি কোলন ব্যবহার করে তোমার দৃশ্য ঠিক করতে সাহায্য করেছিলাম। তবে এইভাবে এত দ্রুত সব ক্ষেত্রে সাফল্য পাওয়া যায় না। শীতলতা কঠোরভাবে এই তরলকে বিকর্ষিত করে, আর যদি এমনটা অনেক দিন চলতে থাকে তাহলে এর ফলে হয়তো সারা জীবনের অসারতা সৃষ্টি হতে পারে, এবং তার চেয়েও বেশি সময় চললে সেটা পরিণত হবে পক্ষাঘাতে। আমি জোর দিয়েই বলছি, আমি নিশ্চিত ছিলাম যে অভ্যন্তরীণ দরজাগুলো ভুলবশত মিস্টার জেনিংস খুলে ফেলেছিল সেটা আমি বন্ধ করতে পারতাম। মাতালদের ক্ষেত্রেও ঠিক একইভাবে অভ্যন্তরীণ দরজা খুলে যায়। আবার যখন দেহের স্নায়ু এবং মস্তিষ্কের উত্তেজনা কমে গিয়ে আগের অবস্থায় ফিরে আসে তখন আবার সেই দরজা বন্ধ হয়ে যায়। এমন ফলাফল অর্জিত হয় সোজাসুজি পদ্ধতিতে দেহের ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার ফলে, এবং এটা অনিবার্যভাবে ঘটবেই। তাতে আমি কখনো বিফল হইনি। খুবই দুর্ভাগ্যজনকভাবে মিস্টার জেনিংস নিজের জীবন নিয়ে নেয়, কিন্তু এটা ছিল একেবারেই আলাদা এক রোগ, যেটা মূল রোগের উপর বিস্তার প্রভাব পড়েছিল। তার পরিস্থিতি ছিল বিশেষভাবে জটিল, এবং মূল যে সমস্যার মধ্যে সে নিমজ্জিত ছিল তা হলো আত্মহত্যা করার এক প্রবল প্রবণতা। আমি মিস্টার জেনিংসকে এমন মানুষের মধ্যে ধরতে পারবো না যার চিকিৎসা আমি করেছি, কারণ আমি তার বিষয়ে কাজ করা শুরুই করতে পারিনি। আমার বিশ্বাস সে আমায় খোলাখুলি সব বলতে পারেনি। রোগী যদি নিজেকে রোগের সাথে জড়িয়ে না রাখে তাহলে তার সুস্থ হয়ে ওঠা অনিবার্য। শুনছিলেন জোসেফ শেরিডান লেফানোর লেখা গ্রিন টি গল্পের অন্তিম পর্ব। গল্পটা কেমন লাগলো নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতদিন তো হলো ক্লাসিক গল্প, সামনের সপ্তাহে নিয়ে আসবো একটা আধুনিক যুগের গল্প। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।